তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মামলার তথ্য নিয়ে প্রশ্ন, তদন্তের দায়িত্ব পেল কাউন্টার টেরোরিজম ইউনিট। নাম বদলালেও ছাড় পাবে না জামায়াত, মানবতা বিরোধী অপরাধের বিচারে কঠোর অবস্থানে সরকার। নিজেদের টাকায় খালেদা জিয়ার চিকিৎসা করাতে চায় বিএনপি, স্বাস্থ্যের অবনতিতে উদ্বিগ্ন মহাসচিব। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে থাকছেন সাকিব, পাঁজরের ব্যথা নিয়ে ফিরছেন মুশফিকুর। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কিবরিয়া, উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মামলা যে হয়েছে সেই মামলার এজাহারে কিন্তু বিভিন্ন তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে, তৈরি হয়েছে বিভ্রান্তি। মামলায় যে নিহত পলাশের সহযোগী অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে এবং যে পিস্তলটির কথা বলা হচ্ছে সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা এখন পর্যন্ত কাটেনি। দেখেন, প্রথম দিন থেকেই কিছু বিভ্রান্তি ধোঁয়াশা ছিল। আমরা আশা করছিলাম যে দু একদিনের মধ্যে এটি কেটে যাবে, কিন্তু আশ্চর্যজনকভাবে এখনো কাটেনি। দেখেন, বিমান ছিনতাই কিন্তু সাংঘাতিক স্পর্শকাতর একটি বিষয়। এটির সঙ্গে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের এয়ারপোর্টে যেসব দেশের বিমান আসে সেটিও জড়িত। এটি একটি বড় বিষয় এবং বিমান ছিনতাইয়ের ঘটনাগুলো সারা পৃথিবী থেকে যারা এই এভিয়েশন সংশ্লিষ্ট সবাই মনিটর করে। এখন সরকারের পক্ষ থেকে যদি বিষয়টা পরিষ্কার করা না হয় এবং মিডিয়া যদি সেটা পরিষ্কারভাবে না জানতে পারে, বা আমাদের বিদেশি যারা কাউন্টার পার্ট আছে তাদের কাছে পরিষ্কার তথ্য না যায়, সেটি কিন্তু আসলে এটি বিপদের কথা। তবে ভরসার কথা হচ্ছে দ্রুততম সময়ে বাংলাদেশ কর্তৃপক্ষ এটিকে সমাধান করতে পেরেছে। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। তার কাছে একটা অস্ত্র ছিল, একটা পিস্তল, এবং আর অন্য কিছুই এখন পর্যন্ত আমরা পাইনি। রোববার রাতে কমান্ডো অভিযান শেষ হবার পর নিহত পলাশের কাছে শুধু পিস্তল থাকার কথা বলেছিলেন অপারেশন তদারকির দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু একদিন পরই সিভিল এভিয়েশনের করা মামলার এজাহারে পিস্তল নয়, বোমা সদৃশ্য বস্তু এবং অস্ত্রের কথা উল্লেখ করা হয়। নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইনে যে আসামি ওই ঘটনায় মারা যায়, পলাশ আহমেদ সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করি। এজাহারে উল্লেখ করার সময় হিসাব করে দেখা যায় ঢাকা থেকে উড্ডয়ন এবং চট্টগ্রামে অবতরণে উড়োজাহাজের সময় লেগেছে 28 মিনিট। বিমান উড্ডয়নের 15 মিনিট পরই অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী বোমা সদৃশ্য বস্তু ও অস্ত্র নিয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছে মর্মে এয়ার ট্রাফিক কন্ট্রোল ও বিমানের পাইলটের কথোপকথনের উদ্ধৃতি দেওয়া হয় এজাহারে। কিন্তু অবতরণের আগেই বিমানবন্দরে নিজস্ব নিরাপত্তা কর্মীরা রানওয়ে ও অ্যাপ্রনে সতর্ক অবস্থান নেয়। পরবর্তীতে তারা বিমানের জরুরি নামার পথ দিয়ে বিমানের ডানায় অবস্থান নেয়া যাত্রী ক্রুদের সিঁড়ি লাগিয়ে নামিয়ে আনে। এজাহারে আরও আছে, ছিনতাইকারী তার সঙ্গে থাকা দুটি পটকা জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটায় বিমান আকাশে থাকা অবস্থায়। কিন্তু ছিনতাইকারীকে হত্যার পর দেয়া ব্রিফিংয়ে এই বিস্ফোরণের কোনো উল্লেখ ছিল না। ঘটনার 27 ঘন্টা পর মামলা হয়, কিন্তু 36 ঘন্টা পরও কোনো আলামত জমা হয়নি পুলিশের কাছে। আলামতগুলো পেয়েছেন সেগুলো র্যাব 7 এবং যে সেনাবাহিনীর যেটা কমান্ডো ছিল, যারা অপারেশনটা পরিচালনা করেছেন তাদের কাছে আছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নিজ নিজ গ্রাম উন্নত করার পাশাপাশি দেশে বিনিয়োগ করতে প্রবাসী প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার অঞ্চলভেদে আলাদা বিনিয়োগ পরিকল্পনা নিয়েছে বলেও জানান সরকার প্রধান। উই আর ফর বাংলাদেশ স্লোগান নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের মধ্যে যারা প্রকৌশল পেশায়, তাদের মেধা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করতে এই সম্মেলন, যার আয়োজন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এটুআই এবং ব্রিজ টু বাংলাদেশ, যেখানে 30টি দেশের প্রায় 300 প্রকৌশলী যোগ দেন। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রবাসী প্রকৌশলীরা। স্বাধীনতা সংগ্রাম থেকে দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানের কথা এই সময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নটাকে শুধু আমরা শহর ভিত্তিক বা রাজধানী ভিত্তিক না, আমরা পুরো গ্রাম ভিত্তিক উন্নয়ন করতে চাই। কাজে আজকে যারা আপনারা বিদেশ থেকে এসেছেন, বাংলাদেশের কোনো না কোনো গ্রামেই আপনাদের বাড়ি ঘর।
সেখানে আপনাদের শিকড় রয়ে গেছে। সেই শিকড়ের সন্ধান করে যার যার অঞ্চলেও কীভাবে উন্নয়ন করতে পারেন, আমি আপনাদের কাছে সে অনুরোধও করব যে আপনারা সেদিকটাও একটু বিশেষভাবে নজর দেবেন। দেশের উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সচেষ্ট থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনারা বাংলাদেশেরই সন্তান, আপনারা বিদেশে আছেন ঠিক, কিন্তু এই মাটির সন্তান, এই মাটি মানুষ, এটাই হচ্ছে আপনাদের মূল জায়গা, এটাই হচ্ছে আপনাদের শিকড়। শিকড়ের সন্ধানে আজকে আপনারা এসেছেন, কাজেই সেজন্য আমি স্বাগত জানিয়ে এটুকু বলবো যে আপনাদের এই উদ্যোগ বাংলাদেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, ১০০ বছরের বদ্বীপ পরিকল্পনা সহ সরকারের অনেক প্রকল্প রয়েছে। এগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে এই দেশকে আমরা আরও সমৃদ্ধশালী, আরও উন্নত করতে পারি, সেটাই আপনারা দেখবেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা বিরোধী দল জামায়াত যে নামেই আসুক না কেন, মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকলে বিচার হবেই। সকালে সচিবালয়ে একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত এখনও চলছে। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের হাতে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন বাংলাদেশ ইমিগ্রেশন ডে ঘোষণাপত্র তুলে দেয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নাম পরিবর্তন করলেও দল হিসেবে জামাত মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকলে বিচার হবেই। জামাতে ইসলাম যেই রূপেই আসুক না কেন, তৎকালীন জামাতে ইসলামের যারা ছিল তারা এই জামাতে ইসলাম এই অপরাধ করার মধ্যে যদি সম্পৃক্ত থেকে থাকে, তাহলে নিশ্চয়ই আদালতে তাদের জবাবদিহি করতে হবে। আইনমন্ত্রী বলেন, প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত শেষে প্রতিবেদন তিনি নিজেই গণমাধ্যমে তুলে ধরবেন। যেই তার এটা খতিয়ে দেখা হচ্ছে, এবং খতিয়ে দেখার পরে আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আই উইল কাম আপ উইথ দি রিপোর্ট। নিম্ন আদালতের পাবলিক প্রসিকিউটরদের বেতন কাঠামোতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বলেন, সরকারের এই মেয়াদে ৩০ ভাগ পাবলিক প্রসিকিউটরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, অসুস্থ হলেও গত ৩.৫ মাসে খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো পরীক্ষা করা হয়নি। চেয়ারপারসনের চিকিৎসা খরচ বিএনপি বহন করতে চায় বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর ১ বছরেরও বেশি সময় ধরে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া। এ সময়ে বিএনপি ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে কারাগারের বাইরে 2 বার চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সবশেষ চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় গত বছরের অক্টোবরে। কারাগারে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপি মহাসচিব। কারো সাহায্য ছাড়া তিনি এখন দাঁড়াতে কিংবা চলতে পারছেন না। গত 3.5 মাসের উপর সময়ও তার কোনো রকম রক্ত পরীক্ষা করা হয়নি, তার ব্লাড সুগার পরীক্ষা করা হয়নি, তার কোনো এক্সরে করা হয়নি, এবং তার ব্লাড প্রেশার মাপা হয়নি, অর্থাৎ তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসা না পাওয়ার পেছনে সরকারের ষড়যন্ত্র দেখছেন মির্জা ফখরুল। সেই ষড়যন্ত্রটি, চক্রান্তটি হচ্ছে যে তাকে অকালে এইভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, চিকিৎসা না করে হুইল চেয়ারে করে অসুস্থ অবস্থায় কদিন পরপরই তাকে আদালতে হাজির করে মানসিকভাবে হেনস্থা করা এই সরকারের একটি ষড়যন্ত্রের অংশ বলে দেশবাসী মনে করে। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান বিএনপি মহাসচিব। বাড়তি কোনো ব্যয়ের সেই ব্যয় দল বহন করতে রাজি আছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট নেওয়ার কথা, কিন্তু এই সময়টাকে যথেষ্ট মনে করছেন না বিভিন্ন সংগঠন। তারা এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন, যতক্ষণ ভোটার থাকবে ততক্ষণই ভোট নেওয়া হবে। এটি একটি শুভ উদ্যোগ যে যারা এটির সঙ্গে সংশ্লিষ্ট তাদের দাবি মেনে নিয়েছেন। আরেকটি দাবি কিন্তু ছিল যে ভোট কেন্দ্রগুলো
প্রশাসনিক ভবনে নিয়ে আসা, হলগুলোর বাইরে নিয়ে আসা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা কতদূর করেছে এটা এখনো জানা যায়নি। যাই হোক, এতদিন পরে নির্বাচনটা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথেষ্ট ইতিবাচক এখন পর্যন্ত মনে হচ্ছে। এখন সুষ্ঠুভাবে নির্বাচনটা অনুষ্ঠান করাই তাদের বড় চ্যালেঞ্জ। আমরা আশা করব যে, এবং আজকে কিন্তু 10টি প্যানেলের প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছেন। আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চলুন আমরা দেখে আসি প্রতিবেদনটি। ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী 11 মার্চ সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত হবে ভোট। তবে এ সময়কে অপর্যাপ্ত মনে করছে বিভিন্ন ছাত্র সংগঠন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব ভোটার কেন্দ্রে যাবেন বেলা 2টা পার হয়ে গেলেও তাদের ভোট দেওয়ার সুযোগ থাকবে। কোনো ভোটার যখন ওই ভোট কেন্দ্রের প্রিমিসিসের ভেতরে নির্দিষ্ট টাইমের ভেতরে যে উপস্থিত হবেন, যতক্ষণ পর্যন্ত ভোট চালানোর প্রয়োজন হবে সেটি চলবে। এটি তো হচ্ছে ভোটের একটা কালচার। এদিকে মঙ্গলবার বেলা 12টায় মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় ছিল। বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দেন। ছাত্রলীগের ভিপি প্রার্থী জানান, বুধবার প্রচারণায় নামবেন তারা। নির্বাচনে পরিবেশ তৈরি হয়েছে, সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। আপনারা জানেন যে মধুর ক্যান্টিনে ছাত্রদল এসেছে, আমরা তাদেরকে বরণ করে নিয়েছি। এদিকে ছাত্রদল এবং প্রগতিশীল ছাত্র জোটের প্রার্থীরাও বলছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু। এই অবস্থা বজায় রাখার আহ্বান তাদের। এখন প্রচারণায় নামবো, তখন পরিস্থিতি দেখে আমি সিদ্ধান্ত নিব যে কি করব না করব। মানে এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি ভালো, তারপর ডে বাই ডে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। এখন পর্যন্ত বাধার সম্মুখীন হয়নি। আমরা এখনো পর্যন্ত কোনো হুমকি পাইনি। এই ক্ষেত্রে প্রশাসনকে সাধুবাদ জানাই যে তারা যথেষ্ট আন্তরিক আছে নির্বাচনটা আয়োজনের বিষয়ে, কিন্তু নির্বাচন যে সুষ্ঠু হবে সেই বিষয়ে প্রশাসনের আন্তরিকতা নেই। সোমবার ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির পক্ষ থেকে প্যানেল ঘোষণা করা হলেও মনোনয়ন ফর্ম জমা দেননি ওই প্যানেলের প্রার্থীরা। ছাত্রলীগের মূল প্যানেলের সঙ্গে সমঝোতা হয়েছে তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকার ঠিকানায় ব্যবসায়ীদের রাসায়নিক আমদানি বন্ধের প্রস্তাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সেগুনবাগিচায় রাজস্ব ভবনে দুপুরে ভ্যাট সম্মাননা অনুষ্ঠানে একথা জানান তিনি। নিমতলী ট্র্যাজেডির পর পুরান ঢাকার কেমিক্যাল ও প্লাস্টিক কারখানা ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় শিল্প মন্ত্রণালয়। কিন্তু সে উদ্যোগ বাস্তবায়ন না হওয়ায় চকবাজার ট্র্যাজেডির শিকার পুরান ঢাকার মানুষ। তবে এবার আর কোনো ছাড় দিতে চায় না সরকার। রাসায়নিকের গুদাম সরাতে আলটিমেটাম দিয়েছে সিটি কর্পোরেশন ও শিল্প মন্ত্রণালয়। পুরান ঢাকা কেমিক্যাল মুক্ত করতে ব্যবসায়ীদের বাধ্য করতে হবে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। এজন্য আমদানি বন্ধের প্রস্তাব দেন তিনি। আমাদের প্রতি যদি নির্দেশনা থাকে এবং আমরা সেটা সরকারের সাথে আলোচনাও করছি যে পুরাতন ঢাকার ঠিকানায় এবং পুরাতন ঢাকায় উঠবে সেরকম কোনো কেমিক্যাল আমরা যদি না দেই, তাহলে পরবর্তী পর্যায়ে ব্যবসায়ীরা বাধ্য হবে ঢাকার বাইরে যেতে। এনবিআর চেয়ারম্যান জানান, নির্বাচনের পর বেড়েছে রাজস্ব আদায়। জানুয়ারিতে রাজস্ব আয় প্রবৃদ্ধি হয়েছে প্রায় 11 ভাগ, আর এতে অর্থবছরের 7 মাসে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় 7 ভাগে। এ ধারা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি। সরকারি ব্যয়ের পরিমাণও বাড়বে, কাজেই আমাদের অ্যাড সোর্স আহরণও বাড়বে। তাছাড়া আমাদের প্রচেষ্টা নির্ভর আমাদের অফিসাররা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা ব্যবসায়ীদের সহযোগিতা পেলে ভ্যাটের পরিমাণও বাড়বে। কাজেই আমাদের লক্ষ্যমাত্রায় কাছাকাছি অন্তত পৌঁছতে পারবো। এফবিসিসিআই নেতারা জানান, এখনো অনেক ব্যবসায়ী করের আওতার বাইরে। তাদের করের আওতায় আনতে সহযোগিতার প্রস্তাব দেন নেতারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2010 সালে নিমতলীতে যখন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপর যে তদন্ত কমিটি করা হয়েছিল তারা আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম বা কারখানা সরিয়ে ফেলা সহ 17টি সুপারিশ করেছিল, যার বাস্তবায়ন কিন্তু আজ পর্যন্ত আমরা দেখিনি। এক্ষেত্রে সংশ্লিষ্ট যারা ছিলেন এক্ষেত্রে তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট আজকে। দেখেন, এটি যথার্থই বলেছে হাইকোর্ট, কারণ নিমতলীর ঘটনায় যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে আমাদের আজকে এই দিনটি দেখতে হতো না। এজন্য কিন্তু সংশ্লিষ্ট তো বটেই, অনেকেই এখানে সংশ্লিষ্ট। যেমন রাজুকের একটা ভূমিকা আছে, কিভাবে পুরান ঢাকার বাড়িগুলো তৈরি হয়, রাজুকের নিয়ম মেনে তৈরি হচ্ছে কিনা। সিটি কর্পোরেশন এখানে দায়িত্ব নিতে পারতো, সিটি কর্পোরেশনেরও দায়িত্ব আছে দেখভাল করার। সেখানে বিস্ফোরক পরিদপ্তর একটা ভূমিকা আছে। মানে আসলে অনেকগুলো সংস্থার দায়িত্ব, সবাইকেই অ্যাকাউন্টেবল করা
দরকার, সবাইকেই আসলে জবাবদিহিতার মুখে নেওয়া দরকার। আমরা আশা করব এই ঘটনায় অন্তত সেটি হবে। প্রতিবেদনটি দেখি। চকবাজারের চুরিহাট্টায় গত ২০ ফেব্রুয়ারি রাতে ভয়াবহ আগুনে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। আগুনের ব্যাপক বিস্তারের জন্য দায়ী করা হচ্ছে আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম ও বিভিন্ন দাহ্য পদার্থকে। এর ১০ বছর আগে পুরান ঢাকার নিমতলিতে একই ধরনের আগুনে প্রাণ হারান ১২৪ জন। নিমতলির ঘটনায় তখনকার তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন ও ক্ষতিপূরণের দাবিতে করা ৪টি রিটের শুনানি হয়েছে মঙ্গলবার। আদালত এ সময় বলেন, সরকারি আমলাদের উদাসীনতায় এখনও নিমতলির সুপারিশ বাস্তবায়ন হয়নি। সচেতন হলে এ ধরনের ৮০% দুর্ঘটনা এড়ানো যেত। ১৭ দফা সুপারিশমালা কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করেননি এবং বাস্তবায়ন না করার কারণে আজকে চকবাজারে মর্মান্তিক দুর্ঘটনা এবং এতগুলো মৃত্যুর ঘটনা ঘটল। এই যে ব্যর্থতা কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, এই ব্যর্থতাটাকে কেন অবৈধ এবং ক্ষমতা বহির্ভূত মর্মে ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল ইস্যু করেছেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ আদালতকে জানান। এ ধরনের দুর্ঘটনা রোধে সরকারের সদিচ্ছার কথাও জানান তিনি। হাই পাওয়ার্ড কমিটি করে কমিটি কি সিদ্ধান্ত দেয় সেটা কার্যকরী করার ব্যাপারটাই হলো বড়। কেমিক্যাল ব্যবসার জন্য আলাদা একটা এলাকা নির্ধারণ করা এবং সেই কেমিক্যাল কিভাবে রাখবে, দাহ্য পদার্থ, সেগুলোর সম্বন্ধে নীতিমালা করে দেওয়া এবং সাধারণ জনগণের সাথে জানে যে এখানে কেমিক্যাল আছে, সেখানে যাতায়াতের ব্যাপারে খুব হুঁশিয়ার হয়। মন্ত্রিপরিষদ সচিব, শিল্প সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্ট ১০ জনকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আঙ্গুলের ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন সাকিব আল হাসান। টাইগার ভক্তদের জন্য সুখবর, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টেই পাওয়া যাবে এই অলরাউন্ডারকে। তবে দুশ্চিন্তা মুশফিকুরকে নিয়ে। প্রথম টেস্ট খেলতে পারছেন না নিশ্চিত, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত। তাই মুশফিকুরকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। সুস্থ হলে সাকিবের সঙ্গে নিউজিল্যান্ডের বিমানে উঠবেন মুশফিক। সবশেষ নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে চতুর্থ উইকেটে রেকর্ড ৩৫৯ রানের পার্টনারশিপ গড়েছিল সাকিব মুশফিকুর। যদিও সাকিবের ডাবল আর মুশফিকের ১৫০ পরও দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছিল বাংলাদেশকে। এবার দুই টাইগারের একজনকেও পাওয়া যাচ্ছে না প্রথম দুই টেস্টে। আঙুলের চোটে সাকিবের না থাকাটা নিশ্চিত ছিল। পাঁজরের ইনজুরি প্রথম টেস্ট থেকে ছিটকে দিয়েছে মুশফিকুরকে। দ্বিতীয় টেস্টেও নাকি পাওয়া যাবে না এই উইকেট কিপারকে। সেক্ষেত্রে তাকে দেশে ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছে বোর্ড। সেকেন্ড টেস্ট হয়তো 50-50 চান্স আছে মুশফিকের, না হলে থার্ড টেস্টে তো সে খেলবে। এবং সবচেয়ে ভালো কথা যেটা হয়েছে, সাকিব ইমপ্রুভিং, ওর হাতের ব্যথা ভালো হচ্ছে, ওরও একটা সম্ভাবনা আছে আপনার থার্ড টেস্টে খেলা। আলাপ আলোচনা হয়েছে, আমরা একটা আশা করছি, বাট এটাও মনে করেন আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা বলে দিতে পারব। সাকিব মুশফিক নেই, উপমহাদেশের বাইরে প্রথম 3 টেস্টে সিরিজ খেলার চ্যালেঞ্জটা আরও কঠিন করে দিচ্ছে। ওডিআইয়ে অসহায় আত্মসমর্পণের পর অবশ্য ঘুরে দাঁড়ানোর জন্য সময় মিলেছে কিছু। সিরিজে জয় পরাজয় নিয়ে খুব বেশি চিন্তিত নয় বোর্ড। কর্মকর্তাদের আশা অন্তত লড়াই করতে পারবে মাহমুদুল্লাহ দল। সাদমান আপনার নতুন চান্স পেয়েছে, প্র্যাকটিস ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে, আপনার সৌম্য আছে, লিটন আছে, তো এদের জন্য একটা ভালো অপরচুনিটি। এবং এরা যদি ভালো খেলে, এটা কিন্তু আপনার টিম তো অবশ্যই ভালো করবে। কারণ উই শুড প্লে অ্যাজ এ টিম, যে আপনার সবাইকে পারফরমেন্স করতে হবে। এবং যেটা হয়েছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্র্যাকটিস বা সব কিছু মিলে ওরা ভালো অবস্থায় আছে। বিশ্বকাপের সময় যতই এগিয়ে আসছে, ক্রিকেটারদের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা ততই বাড়ছে। টানা খেলার ধকল সামলাতে ক্রিকেটারদের সতর্ক হতে বললেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। সাব্বির রিফন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম। শফিকুল আলম হোসেনপুর কিশোরগঞ্জ থেকে বলছেন, আমাদের এলাকায় ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়, বিদ্যালয়টিতে লেখাপড়ার মান খুবই ভালো। গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার সুবিধা বিবেচনা করে এটি সরকারি ঘোষণার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। গাইবান্ধা ফুলছড়ি থেকে জুলফিকার হাসান বলছেন, ফুলছড়ি এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। ইটভাটার কালো ধোঁয়ায় শিশুসহ বৃদ্ধদের তৈরি হচ্ছে শ্বাসকষ্ট। দ্রুত এসব অবৈধ ইটভাটা সরিয়ে নিতে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আসাদুজ্জামান সারিয়াকান্দি বগুড়া থেকে তিনি বলছেন, সারিয়াকান্দি উপজেলার প্রেম যমুনার ঘাট নামে পরিচিত পাইকপাড়া গ্রোয়েন বাঁধ দেখতে প্রতিদিন শত শত মানুষ সেখানে বেড়াতে আসেন।
এখানে সরকারি অথবা বেসরকারিভাবে অবকাঠামো সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা তৈরি করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের চিঠিগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। উড়োজাহাজ ছিনতাই চেষ্টা মামলার তথ্য নিয়ে প্রশ্ন, তদন্তের দায়িত্ব পেল কাউন্টার টেরোরিজম ইউনিট। নাম বদলালেও ছাড় পাবে না জামায়াত, মানবতা বিরোধী অপরাধের বিচারে কঠোর অবস্থানে সরকার। নিজেদের টাকায় খালেদা জিয়ার চিকিৎসা করাতে চায় বিএনপি, স্বাস্থ্যের অবনতিতে উদ্বিগ্ন মহাসচিব। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে থাকছেন সাকিব, পাঁজরের ব্যথা নিয়ে ফিরছেন মুশফিকুর। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা।